2025 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শোনেনি এমন মানুষকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটা কোরিয়ান মুভি যেটা মুক্তি পেয়েছে 2024 সালে। আর এই মুভিটার নাম ওয়ান্ডারফুল। এই মুভিটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্মিত। এই মুভিটা খুবই ইউনিক কনসেপ্টে তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষের মৃত্যুর পরেও তুমি তার সাথে যোগাযোগ করতে পারছো, কথা বলতে পারছো। আর যেটা কিনা সম্ভব হয়েছে এআই এর কারণে। তো সেটা কিভাবে সম্ভব হলো সেটাই আমরা এখন জানবো। তো হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। মুভিটা কনসেপ্ট সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো, তাই আমরা আর দেরি না করে সম্পূর্ণ মুভিতে চলে যাব। তো মুভির কাহিনী সেখানে শুরু হয় যেখানে আমরা দেখতে পাই একটা মেয়ে এয়ারপোর্টে বসে রয়েছে আর তার ফ্লাইটের জন্য সে অপেক্ষা করছিল। সে মেয়েটার নাম ছিল বেলি। তার পাশে বসে থাকা সাং নামের ব্যক্তিটি একই জায়গায় যাচ্ছিল। তখন সাং তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার পরিবারের কাছে যাচ্ছেন? উত্তরে তখন বেলি বলে, আমি একটা কাজে যাচ্ছি আর এখানে আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে। এরপর সাং তাকে জিজ্ঞেস করে, আপনি কতদিনের জন্য সেখানে যাচ্ছেন? বেলি বলে 3 মাসের জন্য। আর তখনই তার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলে সে সেখান থেকে প্লেনে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়ং নামের একটা মেয়ে তার রুমে ঘুমাচ্ছিল। তখনই তার স্পেসে থাকা বয়ফ্রেন্ড তেজন তাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠায়। মূলত জিয়ং একটা হেয়ার হোস্টেস এবং সে তার বয়ফ্রেন্ডকে বলেছিল প্রতিদিন আমাকে কাজে যাওয়ার জন্য কল দিয়ে জাগাবে। আর এজন্যই প্রতিদিনের মতো তেজন তাকে কল দিয়ে ঘুম থেকে উঠাচ্ছিল। জিয়ং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে যায়। তখন যাওয়ার আগে জিয়ং তেজনকে বলে কালকে একটু তাড়াতাড়ি কল দিও। এরপরের সিনে আমরা দেখতে পাই হিরি ও ঐশিক নামের দুজন যারা কিনা একসাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। তখন হিরির মা হিরিকে কল করলে হিরি বিরক্ত হয়ে বলে, আমি একটা ছেলের সাথে ডেটে এসেছি। হিরির মা ছেলেটির বিষয়ে জানতে চাওয়ায় ঐশিক তার সামনে হ্যালো বলে। হিরির মা ভাবে হয়তো তার মেয়ে বয়ফ্রেন্ড পেয়েছে আর এজন্য হিরি তাড়াতাড়ি কলটা কেটে দেয়। তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ঐশিক তাকে বলে, তুমি যদি চাও আমি তাহলে কিন্তু তোমার ফেক বয়ফ্রেন্ড হয়ে থাকতে পারি। হিরিও তখন রাজি হয়ে যায়। এরপর যখন তারা রাতে একসাথে ডিনার করছিল তখন আবারও তার মা বাবা কল দেয়। ছেলেটি বলে, আমার নাম ঐশিক। তারপর তার বাবা ছেলেটির ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে। ঐশিকের সাথে কথা বলে হিরির বাবা মা অনেক খুশি ছিল, কারণ তারা মনে করেছিল অবশেষে তার মেয়ে একজন লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। এরপর দেশে আমরা বেলিকে দেখতে পাই যেখানে সে তার মেয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিল। তখনই তার সাথীরা তাকে কিছু দেখানোর জন্য ডাক দেয়। তাই বেলি সঙ্গে সঙ্গে কল কেটে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। কিন্তু হঠাৎ সে থেমে যায়, কারণ একটি ফ্ল্যাশব্যাকের কথা তার মনে পড়েছে। সে সবসময় কাজের চাপের কারণে তার মেয়ের সাথে অবহেলাই করেছে। আর এই ব্যস্ততার কারণে সে তার মেয়েকে ঠিকমতো সময়ও দিতে পারেনি, যে কারণে সে তার মেয়েকে ফোন করে ক্ষমা চায় এবং বলে যে আমি তোমাকে সময় দেওয়ার চেষ্টা করব। অপরদিকে দেখা যায় জিয়ং হাসপাতালে গিয়েছে। সেখানে তেজুন অ্যাডমিট ছিল, কারণ তার ব্রেন হ্যামারেজ হয়েছে। এই জন্য জিয়ং ডক্টরের সাথে দেখা করে। ডক্টর তাকে বলে, তোমার ব্রেন হ্যামারেজ হয়েছে যে কারণে তুমি এখন অদ্ভুত অঙ্গভঙ্গি করছো, আর এই কারণে তোমাকে একা ছাড়া যাবে না, আর সে একা থাকতে পারবে না। আর এই জন্য জিয়ং তেজনকে নিয়ে তার বাসায় চলে যায়। পরের দিন সকালে তেজন জিয়ং এর জন্য নাস্তা বানায়। তেজন জিয়ং এর দিকে তাকিয়ে নিজের হাতে গরম পানি ঢালতে থাকে, কিন্তু তেজনের হাতে গরম কিছুই অনুভব হচ্ছিল না। এটা থেকে জিয়ং সাথে সাথে তেজনের হাত সেখান থেকে সরিয়ে নেয়। এরপর জিয়ং ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারে কেন তেজনের পক্ষে একা বেঁচে থাকা একদমই সম্ভব নয়। অন্যদিকে বেলির মেয়ে বেলির সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। তখন বেলির মা এসে কলটি অফ করে দিতে চায়, তাই বেলি তার মাকে থামায় আর ধন্যবাদ জানায় তার মেয়ের যত্ন নেওয়ার জন্য। আর তাকে একটা জিনিস দেখিয়ে বলে যে এটা কি আপনার পছন্দ হয়েছে, আপনি চাইলে আপনার জন্য ও আপনার ফ্রেন্ডসদের জন্য এটা আনতে পারি। তার মা তাকে কিছু না বলে কলটি রেখে দেয়। মনে হচ্ছিল তার মা হয়তো অনেক বেশি রেগে রয়েছে। পরের দিন বেলি একটা বাজারে যায়। সেখান থেকে সাংটাকে ডাক দেয় এবং যার সাথে সে এয়ারপোর্টে কথা বলেছিল তারা একসাথে কথা বলছিল। তখন বেলি তাকে বলে, মনে হচ্ছে আমার মা আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। এরপর হিরি সাংকে আওয়াজ দেয়। সাং এর আশেপাশে ফোন ছিল না, এজন্য সে ওয়াশরুমে বাহানা দিয়ে চলে যায়। হিরি তার সাথে দেখা করতে যায় এবং সাং একটা স্ক্রিনের সামনে এসে দাঁড়ায়। হিরি বলে বেলির মা এই মাসের শেষে সার্ভিস অফ করতে যাচ্ছে। এটা শুনে সাং বের হয়ে আবারও সেখানে চলে যায় যেখানে বেলি ছিল। এরপর আমাদের দেখানো হয় জিয়ং যখন ঘুমাচ্ছিল তখন তাকে একজন লোক কল করে বলে, তেজুন আমার সাথে এসেছিল এবং সে নিজের জন্য একটা চাকরি খুঁজছে। লোকটি এটা
এটাও বলে যে তেজুনের মাথা এখন ঠিক নেই। তখন জিয়ং তাকে বলে তেজুন একদমই ঠিক আছে, আর এটা বলে সে ফোনটা রেখে দেয়। এরপর সে বিছানা থেকে উঠে স্পেসে থাকা তেজুনকে জিজ্ঞেস করে আমার ওষুধ কোথায়। এরপর সে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সে যখন ঘুম থেকে উঠে তখন দেখা যায় তার বাসার একটা অন্যরকম দৃশ্য। তেজন তার কিছু ফ্রেন্ডসদের সাথে পার্টি করছিল এবং তেজন জিয়ংকে দেখে বলে আমি আজকে একজনের কাছে গিয়েছিলাম এবং আমি খুব শীঘ্রই একটা জব করব। জিয়ং তার কথাগুলো ইগনোর করে বলে যে ওই লোকগুলো কারা। তেইজুন বলে যে এই লোকগুলো আমার বন্ধু, তুমি তো আমাকে বলেছিলে জীবন এনজয় করতে হলে ফ্রেন্ডসদের সাথে সময় কাটানো দরকার, আর তাই তাদেরকে বাসায় এনে একটা পার্টি দিয়ে দিলাম আর কি। আর যদি তুমি আসো এই মোমেন্টটা উপভোগ করো তাহলে তারও ভালো হয়। এরপর জিয়ং বলে ওঠে যে তুমি তো আগে এমন ছিলে না। অন্যদিকে বেলি তার মেয়ের সাথে কথা বলছিল। সে বলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তখনই বেলির মা আসে। বাচ্চা মেয়েটিকে বলতে থাকে খাবার খেয়ে নাও। মেয়েটি বলে আমি মায়ের সাথে কথা বলছি, এখন খাবো না। তাই বেলি মা বাচ্চা মেয়েটার কাছে ফোন নিয়ে কলটা কেটে দেয় আর বলে তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তখন বেলির মেয়ে বলে আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার মা আমাকে বলেছে খুব শীঘ্রই আমাকে এখান থেকে নিয়ে যাবে। তখন তার নানি তাকে বলে যে তুমি এখন যাও, তা না হলে তোমার মায়ের সাথে আর কথা বলতে দেব না। কিছুক্ষণ পর বেলির মা তাকে ফোন দিয়ে বলে তুমি ওকে মিথ্যা কেন বলেছো যে তুমি ওকে এখান থেকে নিয়ে যাবে। তখন বেলি বলে যে আমার মিথ্যা বলার কারণ যাতে ও আপনাকে আর ডিস্টার্ব না করে। তখন তার মা বলে তুমি যদি এমনই করতে থাকো তাহলে আমি ওকে চায়নার সাথে নিয়ে যাব। তখন বেলি বলে না আপনি এটি করবেন না, আমি এসে আপনাদের সাথে কথা বলবো। অতঃপর বেলির মা বলে তুমি এখানে কখনোই আসতে পারবে না। আর তখন ওই কথাটা বলেই ফোনটা রেখে দেওয়া হয়। দেখা যায় এদিকে জিয়ং তেজুনকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ছিল, যার জন্য সে ডক্টরের কাছে যায়। ডক্টর সে বলতে থাকে যে তেজুন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সে রাতে কখনো ঘরে থাকতেই চায় না, আগে সে এমন ছিল না। তখন ডক্টর বলে যে এটা আসলে একটা সাধারণ ব্যাপার, কারণ সে সবেমাত্র কোমা থেকে উঠেছে, তার স্বাভাবিক হতে একটু সময় লাগতেই পারে। তুমি ওকে একা ছেড়ে দিও না, আবার সবসময় তোমার সাথেও রেখো না। জিয়ং তেজুনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গিয়েছিল। পরদিন জিয়ং তাড়াহুড়ো করে তার কাজে যাওয়ার সময় তার ফোনটা রেখে গিয়েছিল। দেখা যায় তখন তার ফোন আসে এবং তেজুন সেটা ধরতে যায়, কিন্তু তখন রিং বাজা বন্ধ হয়ে যায়। তখন জিয়ং এসে বলে তুমি কি আমার ফোনটা চেক করেছো। তেজুন বলে তুমি যেমনটা ভাবছো আসলে এমন কিছুই না, কিন্তু জিয়ং তার কথা বিশ্বাস করে না এবং বলে যে তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ। এটা শুনে তেজুন তার কাছে ক্ষমাও চায়, কিন্তু জিয়ং কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর যখন জিয়ং তার অ্যাপার্টমেন্টের থেকে বের হচ্ছিল তখন স্পেসে থাকা তেজুনের কল আসে। রাত হলে জিয়ং ট্যাক্সি নিয়ে বাসায় আসছিল। তখন সে দেখতে পায় যে তার অ্যাপার্টমেন্টের সামনে অনেকগুলো লোকজন ভিড় করে রয়েছে। ট্যাক্সি থেকে নেমে সে জানতে পারে যে সে যেই ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে আগুন লেগেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় যে আগুন তখনই লেগেছিল যখন তেজুন ঘর থেকে বের হয়েছিল, আর এজন্য জিয়ং ও তেজুনের তদন্ত করা হয়। যেখানে এনকোয়ারি অফিসার জিয়ংকে বলে যে এতদিনে তেজুনের অঙ্গভঙ্গি কি তোমার কাছে চেঞ্জ মনে হয়েছে। জিয়ং বলে না, আর এটার সাথে তেজুন কোনোভাবে জড়িত নয়। এরপর ইনভেস্টিগেশন শেষে তারা একসাথে পুলিশ স্টেশন থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে, কারণ জিয়ং তার অ্যাপার্টমেন্টে আগুন লাগায় তাদের থাকার মতো আর কোনো জায়গায় নেই। এখন জিয়ং তাকে জিজ্ঞাসা করে যে যখন আগুন লেগেছিল তখন কি তুমি রান্না করেছিলে। তেজুন উত্তর দেয় যে আমি আগুন ভুলেও লাগাইনি, আর এটাও বলে যে চলো আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। জিয়ং বলে আগামীকাল আমার বার্সেলোনা ফ্লাইট। বার্সেলোনা ছিল জিয়ং এর সব থেকে পছন্দের জায়গা, যার জন্য তেজুন বলে তাহলে তুমি অনেক খুশিই থাকবে। এজন্য জিয়ং রাগ হয়ে বলে আমার জীবনে খুশি বলে কিছুই নেই। এরপর হিডিকে দেখা যাচ্ছিল যে কিনা ওয়ান্ডারল্যান্ডের ট্রাভেল এজেন্সির এজেন্ট। সে একজন ছেলেকে কল দিয়ে বলে তার গ্র্যান্ডমার মারা যাওয়ার কথা, যেখানে সে জানতে পারে যে তোমার বর্তমান সার্ভিসটি অফ করতে হচ্ছে। এরপর বেলির মাকে দেখা যায় যে কিনা বলে যে বেলিকে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে, কারণ সে তাকে নিয়ে চায়নায় চলে যাবে। এরপর ওখানে দাঁড়িয়ে একটা এয়ার হোস্টেস তার মাকে জিজ্ঞেস করছে যে রাস্তাটা কোথায়। পরে তাকিয়ে দেখে যে জিয়া অর্থাৎ বেলির মেয়ে ওখানে নাই। সে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না, তাই সে ঘাবড়ে গিয়ে বাচ্চা মেয়ে হারানোর অ্যানাউন্সমেন্ট করে ফেলে, কিন্তু তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তখনই তার মেয়ে বেলি তাকে ফোন দিয়ে জিয়ার কথা জিজ্ঞেস করে। তার মেয়ে বলে যে জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলি বলে পুলিশকে খবর দাওনি। আর সেদিন এয়ারপোর্টে যায় জিয়ং, আর জিয়ং এর পেছনে তেজনও চলে যায়। তেজন জিয়ংকে বলে আমিও তোমার সাথে যেতে চাই। জিয়ং বলে তুমি এখানে ভালো নেই, সেখানে যাওয়া তোমার ঠিক হবে না। তেজন বলে আমি একদমই ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। জিয়ং বলে আমি এখানে এসে তোমার সাথে কথা বলবো। তখন তেজনের মনে হয় জিয়ং তাকে অবহেলা করছে। সে জিয়ংকে কিছু বলতেই যাবে তখনই স্পেসে থাকা তেজনের ফোন আসে। তখন জিয়ং সামনে থাকা তেজনের থেকে সরে আসতে নেয়। তেজন তাকে বলে ওঠে কে কল দিয়েছে। জিয়ং কিছু না বলে তার হাতে ফোনটি দিয়ে দেয়। এরপর তেজন ফোন দিয়ে তার সামনে সেভ থাকা একটা নাম্বার দেখতে পায়। সেই কলটি রিসিভ করতে দেখে স্পেসে থাকা তেজুনকে। যে স্পেসে থাকা তেজুন তাকে বলতে থাকে যে তুমি আবার কে।
আর এখানকার তেজন তাকে দেখে অবাক হয়ে একদম তাকিয়ে থাকে এবং কিছু বলতে পারছিল না, একদম তার চোখ ছানা বড়া হয়ে যায়। জিয়ং তাকে দেখে বলে, চলো আমার সাথে প্লেনে চলো, আমি তোমাকে সব খুলে বলবো। কিন্তু এবার জিয়ং তার সাথে কোথাও যেতে চায় না। জিয়ং বুঝতে পারছিল না যে তার মাথায় এখন কি চলছে। পরের সিনে আমরা দেখতে পাই বেলি তার মেয়েকে স্বপ্নে দেখছে। তার মেয়ে তাকে বলছে, দেখো মা, আমি তোমার সামনে এসেছি। এরপর সে তার মেয়েকে জড়িয়ে ধরে আর সে কনফিউজ হয়ে যায়, কারণ সে কখনো নিজেকে এয়ারপোর্টে দেখতে পাচ্ছিল, আবার কখনো নিজেকে বিচে দেখতে পাচ্ছিল। এরপর তার ঘুম ভেঙে গেলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এজন্য সে গাড়ি নিয়ে বের হয়ে যায় তার মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। তার কাছে সাথীগুলো তাকে না যাওয়ার জন্য আটকায়, কিন্তু কে শোনে কার কথা। সে মরুভূমি দিয়ে যাইতে থাকে। এরপর তখনই ঝড়ের কবলে পড়ে আর উপায় না পেয়ে সে ঝড়ের ভেতরে যেতে শুরু করে, যেখানে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তবু সে তার মেয়ের কথা চিন্তা করে গাড়ি চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ডে উইসিক বেলির ব্যাপারে জানতে পারে। সে হিরিকে বলতে থাকে বেলিকে বারবার ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করলেও সে ডিঅ্যাক্টিভেট হচ্ছে না কেন জানি। আর এই ব্যাপারটা জানতে পেরে হিরি তখনই সাংকে আওয়াজ দেয়। আর এই দৃশ্যটি সাংয়ের দিকে স্থানান্তরিত হলে আমরা তাকে সেই মরুভূমির গাড়ি চালাতে দেখতে পাই। আর তখনই সে বেলিকে বাঁচাতে বেলির কাছে চলে যায়। বেলি যেখানে ছিল সেখানে গিয়ে বেলিকে সেই গাড়ি দিয়ে বের হয়ে নিয়ে আসে। এরপর কয়েক সেকেন্ডের ভেতরে বেলির গাড়ি তুফানে উল্টে যায়। অনেক বেশি বালি উড়ার কারণে তারা দুজনেই নিচে শুয়ে পড়ে। এরপর স্ক্রিনে হিরি ও ঐশিক বেলিকে দেখছিল। ঐশিক বলে যে আমাদের বেলির ডাটা খুব শীঘ্রই ঠিক করতে হবে, তা না হলে আমাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে। এর সাথে এটাও বলা হয় যে আমরা বেলিকে আবার বানাতে পারলেও আগের মতো বানাতে পারবো না। দেখা যায় তখনই বেলির সিস্টেম অফ হয়ে যায়। এটা দেখে হিরি বলে যে বেলি কিছু একটা বলতে চাচ্ছিল, তুমি বেলি সিস্টেমটা অন করে দাও প্লিজ। তখন ঐশিক বলে, তুমি কি চাচ্ছ? হিরি বলে যে আমি বেলিকে সাহায্য করতে চাচ্ছি। এর নেক্সট সিনে আমরা বেলিকে দেখতে পাই, যেখানে আমরা তাকে এয়ারপোর্টে দেখতে পাই এবং যেখানে তার মেয়ে জিয়াকে খুঁজছিল। এরপর এয়ারপোর্টে তেজুনও ছিল, যে কিনা বেলির কলটা কোনোভাবে ট্রান্সফার করে তেজুনের ফোনে পৌঁছে দিয়েছিল। বেলি তাকে বলে, এখন শুধু তুমি আমাকে সাহায্য করতে পারবে, আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমার মেয়ে জিয়াকে যেখানে দেখতে পাবে সেখানে তুমি তাকে থামিয়ে দেবে। এরপর তেজুন একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই আর দেখে সে বুঝতে পারে এটা আসলে জিয়া। জিয়া কোথাও দৌড়াচ্ছিল আর তখনই জিয়ার সামনে একটা গাড়ি আসতে নিচ্ছিল। তেজুন এটা দেখে সময় মতো তাকে গাড়ির নিচে চাপা পড়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর সে জিয়াকে বলে, তোমার মা তোমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। তখনই তার নানি সেখানে চলে আসে। জিয়া তার নানিকে দেখে লুকিয়ে পড়লেও তার নানি তাকে ঠিকই দেখতে পায়। জিয়াকে পেয়ে সে তেজুনকে ধন্যবাদ জানায়। যখন সে জিয়াকে নিয়ে চলে যেতে চায় তখন জিয়া আবার যেতে চায় না। সে বলে, মা বলেছে এখানে অপেক্ষা করতে, মাকে কল করো। তখন তার নানি বলে, তোমার মাকে এখানে কল করা যাবে না। কিন্তু জিয়ার জেদের কাছে সবাই হার মানে, এজন্য ফোন করা হয়। জিয়া তার মাকে ফোন করে। তার মা কল রিসিভ করে জিয়ার কথা বলে আর বলে যে, মা তুমি কোথায় আছো? বেলি বলে, আমি এয়ারপোর্টে। তখন জিয়া বলে, আমিও তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। তখন বেলি বলে, আমি আর জীবিত নেই। এটা শুনে জিয়া বেলির মায়ের দিকে তাকায়। বেলির মাও এই কথাটা শুনে কাঁদতে থাকে। জিয়া তখন বেলিকে বলে, তুমি এখনো আমাকে ঘুমানোর আগে গল্প শোনাবে তো? তখন সে বলে যে, হ্যাঁ আমি তোমাকে গল্প শোনাবো। এরপর বেলি তার মায়ের সাথে কথা বলে। তখন সে বলে, তোমার অনেক কথা মনে পড়ে আমার। বেলি তার মার সাথে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দেয়। এরপর আমাদেরকে ওয়ান্ডারল্যান্ডের হিরি ও উইসিককে দেখানো হয়, যেখানে তাদের সিস্টেমও ঠিক হয়ে গিয়েছিল। আর তখন এই জিয়ং এর ফোন আসে। জিয়ং তখন হিরিকে বলে, আমি তেজনের স্পেসে থাকা সিস্টেমটি অফ করতে চাই। তখন হিরি বলে যে, কেন? উত্তরে জিয়ং বলে, এখানে আসলে তেজন কোমা থেকে বের হয়ে এসে গিয়েছে, এজন্য আমার ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ার্ল্ডের থেকে স্পেসে থাকা তেজনের কোনো দরকার নেই। আর এখানে এই মুভিটার কাহিনী রিভিল হয়ে যায় যে ওয়ান্ডারল্যান্ড এমন একটা দুনিয়া যা মানুষের মৃত্যুর পরেও এই ডিজিটাল ওয়ার্ল্ডের ধারায় নিজের প্রিয় মানুষের সাথে কানেক্ট হতে পারত। এরপর জিয়ং সে ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ার্ল্ডের স্পেসে থাকা তেজনের কাহিনী সব আসল তেজনকে বলে দেয়। তেজুন এটা শুনে রাগ করে জিয়ংকে ছেড়ে চলে যেতে চায়। আর জিয়ং তার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। জিয়ং তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাই সে দৌড়ে গিয়ে তেজুনকে জড়িয়ে ধরে। এরপর আমরা আবারও মুভির একদম প্রথম দৃশ্য দেখতে পাই। সেই এয়ারপোর্টে সাং ও বেলি পাশাপাশি বসেছিল। তখন সাং বেলিকে জিজ্ঞেস করে, তুমি কি চলে যাচ্ছ? তখন বেলি বলে, আমি আমার ফ্যামিলির সাথে সেখানে দেখা করতে যাচ্ছি আর এখন আবার চলে যাব। আর তোমার সাথে তো কন্ট্যাক্ট থাকবেই, কারণ তুমি আমার ব্যাপারে সবই জানো। অর্থাৎ বেলি আর সাং দুজনই ছিল ওয়ান্ডারল্যান্ডের কাল্পনিক চরিত্র। আর আজকের মুভিটি এই সিনের সাথে শেষ হয়ে যায়। এন্ডিংটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে। আসলে মেকাররা এন্ডিং এ এই সিন দিয়ে কি বোঝাতে চেয়েছে? তোমার কাছে কি মনে হয় যে এন্ডিং দিয়ে কি বোঝানো হয়েছে? আর এই মুভিটা তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি অনেক দিন পর ফিরেছি, আমি জানি। প্রায় 2-3 মাস পরে আমি কয়েকটা ভিডিও দিয়ে আবার হাওয়া হয়ে যাই।
বাট এবারে আর এমন হবে না। আসলে প্রতিবারই বলি যে এবারে আর হবে না, তারপরও কেন জানি হয়ে যায়। তবে এবারে আমি আমার ফুল প্রিপারেশন নিয়েই নেমেছি। আশা করি আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কন্টিনিউ করতে পারবো। আর তোমাদের সাপোর্ট পেলে তো আরও বেশি ইন্সপায়ার হব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই। আর সাথে আমাকে জানিয়ে দিও যে ভয়েস কোয়ালিটি, অনেকদিন তো ভয়েস দিই না, ভয়েস কোয়ালিটি কি ডাউন হয়ে গিয়েছে কিনা নাকি চলবে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী মুভি বা সিরিজে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।